सुशीला कार्की। नेपालको सार्वभौम सत्ता र राजकीय सत्ता, नेपालको सर्वोच्च सत्ता र राजकीय सत्ता, नेपाली जनतामा निहित रहेको नेपाली जनतामा निहित रहेको नेपालको संविधानप्रति नेपालको संविधानप्रति पूर्ण वफादार रही सत्यनिष्ठापूर्वक प्रतिज्ञा गर्दै ईश्वरको देश र जनताको नाममा शपथ लिन्छु कि प्रधानमन्त्री पदको जिम्मेवारी प्रचलित कानूनको पालना गरी मुलुक र जनताको भलो चिताई कसैको डर नमानी पक्षपात नगरी पूर्वाग्रह वा खराब भावना नलिई ईमानदारीका साथ वहन गर्नेछु। দর্শক দেখছেন সুশীলা কার্কি, নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। যেহেতু একটা ওই রকম পরিস্থিতি হয়ে গেছে, তো মাঝখানে দায়িত্ব নিচ্ছেন নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত 6 মাসের জন্যে। তো ওনার শপথ হয়েছে, একটু শুনছিলাম ওখানকার ভাষা কিভাবে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনলেন। আপনাদের মধ্যেও নিশ্চয়ই কৌতূহল থাকে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা বা আমাদের সঙ্গে কতটা মিল, তার একটা খোঁজার চেষ্টা করি আর কি। যাই হোক, শপথ উনি নিয়েছেন সুশীলা কার্কি। এখন শপথ নিয়েছেন, শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও অনেক কৌতূহল জন্মেছে, মানে এটাই স্বাভাবিক। আশপাশের দেশ মানে কীভাবে চলবে, কে দায়িত্বে আসছেন, এইরকম একটা টার্ময়েলের পরে একটা কৌতূহল থাকে, আপনাদের মধ্যে নিশ্চয়ই আছে। বাংলাদেশেও যেমন হচ্ছিল, তারপরেও আমাদের একটা কৌতূহল ছিল যে কে দায়িত্বে আসছেন, তারপর কি হবে। তো নেপালে দায়িত্বে এসছেন সুশীলা কার্কি। তো আমারও খুব জানার ইচ্ছে, কৌতূহল যে কে ইনি, ভারতের সঙ্গে ওনার কি যোগ, ভারতের কোনো কানেকশন রয়েছে কিনা, এখানে পড়াশোনার কোনো যোগ রয়েছে কিনা, উনি কেমন, কোন পন্থী, বর্তমান যে সরকার চলছে ভারতে তার সঙ্গে ওনার কোনো বিরোধের জায়গা রয়েছে কিনা, এইসব জানারও আমারও খুব ইচ্ছে। তো আমি নিজের থেকে ততটা স্টাডি করে উঠতে পারিনি, তো আমি ডিরেক্টলি কথা বলবো আর কি এই সম্পর্কে। ব্রিগেডিয়ার দেবাশিস দাস, যিনি খুব এসব নিয়ে স্টাডি করে থাকেন, তো তাকেই আমি অনলাইনে আরও একবার নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দেবাশিস দাস এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই। আবারও আপনাকে নিলাম এই জন্যে কারণ আমার খুব ইচ্ছে জানার যে এই সুশীলা কার্কি সম্পর্কে আপনার কি ধারণা, এবং আরেকটা বিষয় আমারও খুব জানার কৌতূহলের। আমরা দুটো দেশকে দেখছি, একদিকে হচ্ছে বাংলাদেশ, সেখানে ওই রকম পরিস্থিতি, এখনও সেখানে নতুন করে নির্বাচিত সরকার হয়নি, এখনও ইন্টারিম গভর্নমেন্ট চলছে, ডক্টর ইউনূস দায়িত্বে রয়েছেন। ডক্টর ইউনূস এবং সুশীলা কার্কি, এই দুইয়ের মধ্যে তফাৎটাও যদি আপনার চোখে কিছু ধরা পড়ে তো একটু বলবেন। প্রথমে আপনি একটু বলুন যে সুশীলা কার্কির সম্পর্কে আপনার কি জানা আছে, ওনার ভারতের সঙ্গে কি কানেকশন বা কি, একটু বলুন তো শুনি। ওকে, শফিকুল, নমস্কার তোমাকে এবং আপনার সমস্ত দর্শককে। এবার নেপালে কিছু ঘটনা ঘটছে, একটু ওভারঅল পুরো ব্যাপারটা নিয়ে একটু বলি। প্রথম কথা হচ্ছে যে নেপালে গত কিছুদিনে আমরা দেখলাম সরকার একদম দ্রুম করে একটা সরকার, নির্বাচিত সরকার পড়ে গেল, এবং তারপরে ইনি সুশীলা কার্কি গতকাল রাত থেকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন, শপথ নিলেন। এবং এতে ওনার ব্যাপারে পরে আসছি, বাট এনাকে সিলেক্ট করবার জন্য তিনটে সংস্থা আলাদা আলাদা হয়ে একমত হয়েছিল। একটা হচ্ছে নেপালের রাষ্ট্রপতি, আরেকটা হচ্ছে নেপালের আর্মি চিফ, এবং তৃতীয়টা হচ্ছে যারা এই আন্দোলনটার মুখ, যেটাকে আমরা জেন জি বলছি, তাদের রিপ্রেজেন্টেটিভ। তো এরা তিনজনে মিলে এক জায়গায় সহমত হয়। বাট আরো কিছু ক্যান্ডিডেট ছিল যারা এই পোস্টের জন্য ফ্রন্ট রানার ছিল। যেমন একজন আছেন, আপনারা সবাই চেনেন, বলেন সাহা বলে, উনি নেপালের কাঠমান্ডুর মেয়র ছিলেন। এবং আরেকজন আছেন, ওনার নাম হচ্ছে কুলমান ঘিসিং, উনি এক সময় নেপালের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের হেড ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও ছিলেন। এই তিনজনের মধ্যে থেকে ওনাকে নেওয়া হলো, কারণ আমি যেটুকুনি জানি যে বলেন সাহা ইন্টারিম গভর্নমেন্টের হেড হতে রাজি হন।
এবং তখন উনি বলেছেন যে পরে দেখা যাবে, মানে হয়তো পরবর্তীকালে ইলেকশন হলে উনি দাঁড়াবেন। আর অন্যজন আমাদের কুলমান ঘিসিং আর সুশীলা কার্কির মধ্যে মনে হয় জনমত সুশীলা কার্কিকে নিয়ে গেছে। এবার এই তিনজনের মধ্যে সুশীলা কার্কিতে আসার আগে আমি একটু ছুঁয়ে যাই যে এই তিনজনের কিছু সিমিলারিটি আছে এবং কিছু পার্থক্য আছে। যেমন সুশীলা কার্কি বয়সে এনাদের সবার থেকে বেশি, ওনার 73 বছর বয়স। বলেন শাহ একদম ইয়াং, 35 বছর বয়স, আর ইনি মাঝামাঝি, অ্যারাউন্ড 60। এবার এরা তিনজনেই উচ্চশিক্ষিত, দুজন ইঞ্জিনিয়ার এবং অন্যজন বিএচইউ মানে মাস্টার ডিগ্রি করেছেন, তার আগে গ্রাজুয়েশন করেছেন আর লয়ের ডিগ্রিও করেছেন, মানে সুশীলা কার্কি। তার সততা, সাহস আর নিরপেক্ষতা, এইটার তিনি প্রতিমূর্তি। এবং ওনাকে ইন্টারিম হিসাবে করা হয়েছে, এবং উনি করা মাত্র উনি বলেছেন যে আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আমার যতটা সম্ভব যে নেপালকে আবার ফিরিয়ে দেওয়ার। এবং সঙ্গে সঙ্গে আমরা যেটা কথা বলছিলাম যে 6 মাসের মধ্যে একটা ইলেকশনের প্রতিশ্রুতিও এসছে। উনি ক্ষমতা লোভী না, বাট উনি ওনার পোস্ট ভালো বোঝেন এবং এই পোস্টেরও মান মর্যাদা উনি রাখবেন। এবং উনি বিএসইউতে পড়াশোনা করেছেন, এবং আমি যতটুকুনি জানি ভারতবর্ষে পড়াশোনা করলেই তো সবাই ভারতবর্ষ প্রেমিক হয়ে যায় না, এরা তিনজনেই ভারতবর্ষে কখনো না কখনো পড়াশোনা করেছে, তিনজনে। হ্যাঁ, এবং বলেন শাহ তো ভিটিউ বলে একটা ওখানে এমটেক করেছেন, হ্যাঁ, এবং 2 বছর ছিলেন। কিন্তু ভারতবর্ষে পড়াশোনা করা আমাদের ভারতীয় কিছু মন্ত্রীরা যা খেল দেখাচ্ছে, ফলে ভারতবর্ষে পড়াশোনা করেছে বলে তার সেটা কোনো সার্টিফিকেট না যে সে খুব ভারত প্রেমী হবে। কারণ আমাদের যত ভারত বিদ্বেষী মানুষজন দেখতে পাই আমাদের দেশের মধ্যে, তারা সবাই ভারতবর্ষে পড়াশোনা করেছে, হ্যাঁ, কেউ নেপালে গিয়ে পড়াশোনা করেনি। ফলে ওইটা কোনো আমার কাছে ওটা কোনো পরিকাঠামো না, বা আমার কাছে ওটা কোনো ইয়ার্ডস্টিক না। বাট সুশীলা কার্কির আমি একটা পুরোনো ইন্টারভিউ দেখেছি, ভারত সম্বন্ধে ভালো মনোভাব রাখেন, এবং উনি সততা, ওই যেটা বললাম নিরপেক্ষতা, ওনার অধ্যবসায় খুব উচ্চমান। দ্বিতীয় কথা, আশা রাখছি যে উনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে এটাই ভারতের পক্ষে যথেষ্ট। আমাদের প্রধানমন্ত্রী ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, নেপালের সমৃদ্ধি এবং শান্তি চেয়ে পাঠিয়েছেন, এবং উনিও সেটার রিপ্লাই দিয়েছেন। এবার ওলি যিনি ছিলেন, উনি তো পুরো চাইনিজ গভর্নমেন্টই চালাতেন, মানে বলতে পারেন চায়নার আরেকটি প্রদেশ ছিলেন। তো যাই হোক, এইখানে আসি। এবার হচ্ছে যে যিনি হলেন, তিনি প্রথম চিফ জাস্টিস ছিলেন, তিনি এখন প্রথম মহিলা, মানে মহিলা চিফ জাস্টিস ছিলেন, এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন। ইনি এনার শাসনকালে কিছু মানে মহা মহা ডিসিশন নিয়েছিলেন চিফ জাস্টিসের, যার জন্য নাকি ইমপিচমেন্ট করা হয়েছিল। ইনফরমেশন মিনিস্টার ছিলেন, আমি নামটা ভুলে যাচ্ছি, তাকে ঢুকিয়ে দেন মিনি জেলে। হ্যাঁ, এবং এরকম ওনার মানে কিংবদন্তি কিছু মানে আছে, মানে ডিসিশন আছে, তাই জন্যই ওনাকে বানিয়েছে। এবার আসি আপনি যেটা বললেন যে বাংলাদেশের ইউনুস নাকি, না, একেবারে না। কারণ ইউনুসের যেটা কোর কম্পিটেন্স, যে ইউনুস উপরে কি করে এলো, নোবেল প্রাইজ কিছু পেলো, পুরোটাই কন্ট্রোভার্সিতে ঘেরা। উনি গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন, যেখানে গ্রামের দরিদ্র মানুষদের নিয়ে একটা ইকোনমিক কাজ কারবার করেছিলেন, যেখানে লোকেরা যারা দিন আনি দিন খায় তারা টাকা জমাতে পারে, তারা টাকা লোন পেতে পারে, এটা কোঅপারেটিভের মতো। এবং সেটার থেকে উনি আস্তে 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 আস্তে, আমি যেটুকুনি জানি, যে এক রকমের ক্ষমতালোভী এবং অর্থপিশাচ জাতীয় মানুষ হয়ে যায়, এবং সেটার আমরা প্রতিফলন দেখেছি। উনি কেমন করে, এবং আমি তো শেখ হাসিনার কথা বলবো যে আওয়ামী লীগ তো একটা বড় পার্টি ওখানকার, তারাও ওনাকে সুদখোর ইংলিশ বলতেন। এবং উনি মানুষের, শুনেছি যেটা, যে সুদ না দিতে পারলে তখন তাকে ধরে দেওয়া, পিটানো, তার জন্য বাহিনী আলাদা রাখতেন। এবং নোবেল পিস প্রাইজ যারা পায় তারা যে সবসময় সবাই ভালো হয় সেটা তো জানি না। এখন এখন লেটেস্ট ক্যান্ডিডেট নোবেল পিস প্রাইজ বা নোবেল ইকোনমিক প্রাইজ, লেটেস্ট ক্যান্ডিডেট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যে হালে ইরানের মাথায় বোম ফেলেছে, যে যুদ্ধ বাড়াবার জন্য চাইছে, ভারতবর্ষকে কুকথা বলছে, সারা পৃথিবীর সাথে দাপিয়ে বেড়াচ্ছে, এবং তাকে নাকি এখন নোবেল শান্তি পুরস্কার দিতে হবে। তো এরকম তো লোকেরাও হয়। ফলে ওইটাই যে একটা সাফল্য বা সততার চাবিকাঠি তা না। আমার যেহেতু দেখেছি প্রতিফলন, তাতে আমি দেখেছি যে এদের দুজনের মধ্যে কম্প্যারিজন হয়। একজন দেশকে ভালোবাসেন নিজের থেকেও বেশি,
আর আরেকজন আমার মনে হয় নিজেকে ভালোবাসেন দেশের থেকে বেশি। আমার আমি ব্যক্তিগত আমি আমি আর মতামত একটা যেটা কথা বলতে চাই দেবাশিস দা, সেটা হচ্ছে যে আমি এই জন্যই বলছি তফাৎটা করতে, যে নতুন সরকারটা, অন্তর্বর্তী সরকারটা নেপালে হলো, কিন্তু এখনই ভোটের ডেট ঘোষণা হয়ে যাচ্ছে মার্চের 5 তারিখ না 6 তারিখ, আর বাংলাদেশে 1 বছর ক্রস করে গেল, এখনও ভোটের ডেট নেই, বরং ভোট কত পেছানো যায় তারই একটা লাগাতার চেষ্টা চলেছে ইউনূস সরকারের তরফ থেকে। অন্য দলগুলো বলছে কেন ভোট পেছাচ্ছে, কিন্তু ইউনূসের বক্তব্য সংস্কার করতে হবে, সংস্কার চলছে, নির্বাচনের সংস্কার চলছে, এখনও চলছে তো চলছেই। একটা ছাত্র একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, সেখানেও দেখলাম কেউ অংশ নিল না। তাহলে একটা এরকম একটা গণ অভ্যুত্থান হলো, পরিবর্তন হলো, এখন যদি ভোট নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা থাকে এবং ভোটটা না করানোর যেন চেষ্টা, আরও কতদিন পেছানো যায়, কতদিন ক্ষমতায় টিকে থাকা যায়, মানে গদি আঁকড়ে থাকার যেন কত একটা ইচ্ছে ইউনূসের। আর এখানে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই বলে দেওয়া হচ্ছে আমি কতদিন থাকবো, যেটা আমরা বাংলাদেশে এখনও নিশ্চিত করে জানতে পারছি না। আমি এই তফাৎটা বলছি যে তার মানে দুটো মানুষের মধ্যে বা দুটো দেশের লোকজনদের মধ্যে কত তফাৎ যারা এগুলোকে কন্ট্রোল করছেন, যে একজন ক্ষমতা বসার আগেই বলছেন আমি ক্ষমতা কবে ছেড়ে দেবো, তার মধ্যে নির্বাচন করে দেবো 6 মাস ম্যাক্সিমাম, আর একজনের নির্বাচনের কোনো খবর নেই, মাঝে মধ্যে শুনছি এই সামনের বছরে হবে ইত্যাদি ইত্যাদি। আমি এই তফাৎটা বলতে চাইছি। হ্যাঁ, একদম আপনার কথা ঠিক। একজন আমি এনাকে দেখছি সুশীলা কার্কি, ইনি এনার কর্তব্যটা করেন অত্যন্ত সাহস এবং সততার সাথে করেন, কিন্তু ইনি একটু ক্ষমতার ব্যাপারে উদাসীন। আর অন্যজন ক্ষমতার ব্যাপারে অতি সতর্ক এবং অতি সংরক্ষণশীল এবং আমার মনে হয় ক্ষমতা লোভী। এবং তার যা হালচাল আমি দেখেছি আসার পরেই, একটা ভারত বিদ্বেষিতা এবং তিনি তো কোয়ালিফাইড ভাবে আসেননি, তাকে একরকম ভাবে বসিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তিনি ওটা কিছুতেই জায়গাটা ছাড়তে চাইছেন না। এবং ভারত বিদ্বেষিতা, পাকিস্তান প্রেম, জামাতকে ধোঁয়া দেওয়া, চায়নাকে ধোঁয়া দেওয়া, বারবার আমাদের নর্থ ইস্ট স্টেটস গুলোর নাম নেওয়া, শিলিগুড়ি করিডোরের নাম নেওয়া। উনি এর আগে মানে এখন তার জন্য ফাপড়ে পড়ে আছেন, সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে জিতেছিলেন, উনি প্যারিস থেকে বলেছিলেন প্রথমবারে যে পৃথিবীটা অন্ধকার জগতে হয়ে গেল। তখন তো উনি জানতেন না যে উনি এখন বাংলাদেশের সর্বেসর্বা হবেন। তো তারপরে ওনাকে নিজের খেলা পুতুল নিজেকেই চাটতে হয়েছে। ওনাকে দ্বিতীয়বার জেতার পরে বলতে হয়েছে যে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তো তারপরে শুনেছি যে হিলারি ক্লিন্টনের যে ইলেকশন ক্যাম্পেন ছিল তাতে উনি বেশ কয়েক মিলিয়ন ডলার ওনার আমেরিকান গ্রামীণ ব্যাংক থেকে দিয়েছিলেন। এগুলো সব ডকুমেন্টস আছে। তো এইবার কি হয়, তো উনি আটারলি পলিটিক্যাল এবং একটা এজেন্ডা, আর এনার এজেন্ডা নেই, দেশবাসীর ডিমান্ডে উনি এগিয়ে এসছেন দেশবাসীর জন্য। তো দুটো পুরোপুরি আলাদা, কম্পারিজন হয় না। আমি মানে কম্পারিজনটা চাইছি না, কারণ কম্পারিজনের পাত্রই না। হ্যাঁ, আমি আর একটা কথা জানতে চাই দেবাশিস দা, সেটা হচ্ছে যে ওই দিকটা তো বললাম যে ব্যক্তিত্বের দিক দিয়ে কম্পারিজন করা হয়তো যায় না, কিন্তু আমাদের যেহেতু ভারতীয়, আমাদের কিছু কৌতূহল থাকে। তাহলে কি আমরা এটা ধরবো যে নেপালে অন্তর্বর্তী যে সরকারটা হলো সেটার সঙ্গে মানে ভারতের একটা সুসম্পর্কের জায়গা, আর ইউনূসের সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারত বিদ্বেষীর জায়গা, মানে দুটোর মধ্যে কি কোথাও আমরা ইন্টারন্যাশনালি ভারতীয় হিসেবে দেখতে পারি বা বুঝতে পারি এদিক দিয়েও তফাৎটা? আমি এটা একটু অন্যভাবে বলবো যে নেপালে ভারত বিদ্বেষটা অতটা নেই, আর বাংলাদেশে ভারত বিদ্বেষ অর্গানাইজড ভাবে চলছে আজ থেকে না, বহু বছর থেকে। জামাত হয়েছে আজকে না, বহু বছর থেকে। এবং ভারত বিদ্বেষ মনে রাখা আর সেই কথাগুলো মুখে আনার মধ্যে অনেক পার্থক্য আছে। সেইটা এদের মাথাতে খবরিতে ঢোকানো উচিত, কারণ ভারত তো আর সহ্য করবেন না। এটা আমি বুঝতে পারছি এখনকার যে রাজনৈতিক বাতাবরণ, যে ভারত বিদ্বেষিতা করলে ভারত যথাযথ ব্যবস্থা নেবে। আমি এখানে আর একটা কথা আপনাকে আপনিই বলেছিলেন যে যিনি ছিলেন অলির যা হাবভাব, যা কথাবার্তা, এই যে আত্মগোপন করেও যে ধরনের মন্তব্য করা যে ভারতের জন্য আমাকে এরকম অবস্থার শিকার হতে হলো, আমি রামচন্দ্রের এখানে অবস্থান বলেছিলাম, আমরা ম্যাপ প্রকাশ করেছিলাম, তো তার মানে ওনার কথার মধ্যেই একটা ভারত বিদ্বেষী মনোভাব ছিল। সেই জায়গা থেকে উনি তো গেছেনই। আমি তো একটা ভিডিও দেখছিলাম যে ওনাদের সব যা হাল, যারা ওনার দলের লোকজন তাদেরকে তো হেলিকপ্টারে করে সব উদ্ধার করা হচ্ছিল। একটা ভিডিও দর্শকদেরকে দেখিয়ে দিই, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব এসছে ভিডিওটা, যে তাদেরকে কীভাবে মানে উদ্ধার করা হচ্ছিল। এই যে
মানে ছাদ থেকে বা একটা করে তাদেরকে উদ্ধার করে সব নিয়ে যাওয়া হয়েছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অলির বা তার সরকার তার লোকজনদের যে মন মানসিকতা, এখন সুশীলা কার্কি এসছেন দায়িত্ব পেয়ে, সেদিক দিয়ে তো আমরা আশা করি যে এমনি ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ভালো, কিন্তু তাও অলি যেন কোথাও একটা ব্যাঘাত তৈরি করছিলেন, একটা ব্যারিয়ার তৈরি করছিলেন। সেই জায়গা থেকে তো আমরা বলি যে সুশীলা কার্কি যখন এসছেন মানে সম্পর্কের উন্নতি আরও ভালো হবে, আরও একযোগে কাজ করার মানসিকতা তৈরি হবে, এটা তো আমরা আশা করতে পারি। একেবারেই, কারণ অলির সাথেও কম্পেয়ার হয় না। অলি তো দায়িত্ব নিয়ে চীনের যত্ন করছিলেন এবং ভারতের ক্ষতি করছিলেন, দায়িত্ব, এবং যত রকম ভাবে পারেন, ধার্মিক ভাবে, ইকোনমিক্যালি, বর্ডারে, সব রকম ভাবে। আর ইনার কাছে, ইনি তো পলিটিশিয়ান কোনোদিনই ছিলেন না, ফলে এনার কাছে সেটা আমরা ভাবতেও পারবো না যে সেই রকম হবে। এইবার আসা যাক যে অলি তো চীনের হয়ে কাজ করছিলেন এবং তার কিছু কারণও ছিল। এরা চীনের নানান রকম প্রজেক্ট ওখানে চলে এবং ওই প্রজেক্টের একটা বড় অংশের টাকা এদের কাছে যেত, এবং সেই জন্য নেপালের এই দুরবস্থা, এই দারিদ্র, এই আনএমপ্লয়মেন্ট, এই মুদ্রাস্ফীতি, এবং এই কিছু নেপালের মানুষরা দামি দামি জিনিসে দামি দামি গাড়িতে ঘুরছে, আর অন্যরা দূরে দূরে গিয়ে চাকরি করে, অন্য দেশে গিয়ে চাকরি করে খাবার খাচ্ছে। এবার কি হচ্ছে যে সেটা তো না, আমি অন্য অ্যাঙ্গেলে বলছিলাম যে এদের মাথায় এখন ঢোকানো উচিত, যেই আসবে, যে ভারত প্রেমী না হলেও নিজের খাও, নিজের ভালোভাবে থাকো, বিদ্বেষিতা করবার জায়গায় যেও না, তাহলে ভারত পেটাবে। এটা মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত এবং এটা পরিষ্কার ভাবে ঢোকানো উচিত, এতে কোনো ইনিয়ে বিনিয়ে ব্যাপার না। এবং সেটা তো অবভিয়াসলি আমাদের দেশের গভর্নমেন্ট বলবে না, বাট আমাদের ইচ্ছা যে সরকার থেকে সেরকম ব্যবহার হোক, যাতে অলির মতো কেউ যদি করে তো তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে সব রকম ব্যবস্থা, আমি কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সব রকম ব্যবস্থা নেওয়া হতে পারে। নাহলে সাহস হয় কি করে একটা ছোট্ট দেশ আমাদের একটা বড় পাসকে নিজেদের পাস বলে মানচিত্র ছাপাতে, তাই না? তো এই সাহসগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশের এখন আপাতত এই সাহসের প্রতিফলনটা একটু কমে গেছে। আর হট করে বাংলাদেশ আর পাকিস্তান দেখলো যে আমাদের প্রাইম মিনিস্টার চায়নায় যাবার পরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যেমন করে ওয়েটাররা দাঁড়িয়ে থাকে তেমনি করে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল দর্শকের ভূমিকা। তো উনি দর্শকের ভূমিকায় চলে গেছিলেন যখন আমাদের প্রাইম মিনিস্টার আর চীনের প্রেসিডেন্ট ঘুরে বেড়াচ্ছিলেন ওখানে। তো এইটা বুঝতে হবে যে ভারত অনেক বড় দেশ, এদের সাথে এক পিড়িতে বসাবো না। হ্যাঁ, এদের মনে ইচ্ছা থাকতেই পারে ভারতকে কম্পিটিশন করার সময়, ওরা অনেকে বলে, নেপালেও বলে, ভারত হচ্ছে বিগ ব্রাদার। বিগ ব্রাদার মানে ভারত একটু দাদাগিরি করে। তো দাদাগিরি তো বড় দেশ করবেই, অল্প একটু হেল্পও তো করবে। আরে ভাই, পেট্রোল নিচ্ছ, সবকিছু নেবে, তোমরা হেল্প করবো, একটু একটু দাদাগিরিও করবে, এটা তো নর্মাল। আমাদের নিজেদের দাদারা কি একটু আমাদের সাথে দাদাগিরি করে না? তাদের সাথে কোনো ক্ষতি নেই, বাট তা বলে তোমরা আমাদের শত্রু দেশের সাথে গিয়ে হাতে হাত মিলাবে? হাতে হাত মিলালে সাজা পেতে হবে। তো সেইটা আমার কাছে বক্তব্য। আমি আশা রাখছি নেপাল অলির থেকে অনেক বেটার দিন দেখবে, অনেক শান্তি আর সমৃদ্ধির দিন দেখবে। এবং পরবর্তী সময় ইলেকশন হলে কে সামনে আসবে সেটাও অতি ইম্পর্টেন্ট, কারণ ভারত ছাড়াও দুটো দেশ নেপাল সম্বন্ধে, দুটো বড় বড় শক্তি, ভারতের থেকে বড় শক্তি নেপাল সম্বন্ধে ইন্টারেস্টেড। একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে আমেরিকা। আজকের থেকে না, চিরকাল ইন্টারেস্টেড এই জায়গাটাতে, এই গোলার্ধতে। এই দেশগুলোর কাছে সামরিক বেস রাখা বা এই দেশগুলোকে পকেটে রাখতে পারলে তাদের নিজস্ব অনেক চিন্তা ভাবনাতে লাভ হয়। সেই জন্য তারা অবভিয়াসলি আছে এবং ভারত তো আছে, ভারত তো নজর রাখছে। ওকে, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দাস, আপনি অনেক ব্যাখ্যা দিলেন, আমিও অনেকগুলো কথা বললাম, দর্শকও শুনলেন, তাদেরও মতামত থাকবে। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন সুশীলা কার্কি, যিনি নতুন দায়িত্ব নিয়ে আসছেন, মানে অলরেডি শপথ নিয়েছেন, নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তুলনা একটা আমরা নিশ্চয়ই করব ভারতীয় হিসেবে, যেহেতু দুটি প্রতিবেশী দেশ, একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল। তো এখনও পর্যন্ত তফাৎটা আমরা লক্ষ্য করছি। সুশীলা কার্কি পদে বসছেন, তার আগেই শুনছি পরবর্তী ভোট কবে হবে 6 মাসের মধ্যে, সেটার ডেট পর্যন্ত ঘোষণা করে দেওয়া হচ্ছে, মানে প্রাথমিকভাবে। আর অন্যদিকে বাংলাদেশ এখনও ডেট ঘোষণা করেনি, বরং অন্য দলগুলো ভোট করানোর জন্য যত বলছে ততই নানানভাবে ছলে বলে কৌশলে পিছিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কেউ কেউ বলেন কোন একটি দলকে মানে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সরকার থেকে ব্যবস্থা করে দিচ্ছেন ডক্টর ইউনূস। একজন তার মানে ক্ষমতায় বসার আগেই বলে দিচ্ছেন কতদিন থাকবো, আর একজন ক্ষমতা আরও কতদিন মানে বেশি ক্ষমতায় বেশি থাকা যায় সেই চেষ্টা করে চলেছেন। আর একদিকে নেপালের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তার সঙ্গে ভারতের একটা আত্মিক যোগ আছে। সুতরাং যারা সরকারে ছিল
তারা অনেক সময় ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছে। ফলে এখন যে সরকারটা অন্তর্বর্তী গঠিত হলো, ভারতের সঙ্গে যে সম্পর্কটা সেটা আরও ভালো হবে, সেটা আমরা আশা করতে পারি। কিন্তু উল্টো দিকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারটা আছে, তাদের আচরণ, কাজকর্ম, বক্তব্য মাঝখানে তো খুবই হচ্ছিল, সেগুলো অনেকটাই ভারত বিদ্বেষী। ফলে এদিক দিয়েও কিন্তু তফাৎটা রয়েছে। দর্শক বলবেন, আপনাদের যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং যদি কিছু আশা করে থাকেন সেটাও বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।